আবাসন সংকট সহ ৩ দাবিতে যমুনা অভিমুখী জবি শিক্ষার্থীদের লং মার্চ, পুলিশের বাধা টিয়ার শেল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে ভিসির পদত্যাগ চেয়ে বিক্ষোভ, গ্রেপ্তার ৩। বন্ধ হচ্ছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের সব অনলাইন প্ল্যাটফর্ম, বিটিআরসিকে নিরাপত্তা সংস্থার চিঠি। চট্টগ্রাম বন্দর অর্থনীতির হৃৎপিণ্ড, মন্তব্য প্রধান উপদেষ্টার। নতুন কালুরঘাট সেতুর নির্মাণ কাজের উদ্বোধন। এনবিআরকে 2 ভাগ করার প্রতিবাদে কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি, সেবা না পাওয়ায় বাড়ছে ভোগান্তি। স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরের সঙ্গে আছি তাসনিমে জান্নাত অর্থী। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। আবাসন সংকট নিরসন সহ 3 দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লং মার্চ টু যমুনা কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। দুপুরে কাকরাইল মোড়ে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। এর আগে সকাল 10টা থেকে ক্যাম্পাসে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে যমুনার উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেন তারা। এ সময় তারা দাবি আদায়ে নানা স্লোগানও দিতে থাকেন। এর আগে মঙ্গলবার শিক্ষক শিক্ষার্থী প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এতে বাজেট বৃদ্ধি ও আবাসন সংকট নিরসন নিয়ে আলোচনা হলেও দাবি মানা হয়নি বলে অভিযোগ শিক্ষার্থীদের। পরে জবি ঐক্য নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম থেকে 3 দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে লং মার্চের ঘোষণা দেওয়া হয়। এ বিষয়ে আরো জানাতে রাজধানী কাকরাইল থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদের আগের ঘন্টায় আপনি যেমনটি জানিয়েছিলেন যে এই যে পদযাত্রা তারা শুরু করেছে শিক্ষার্থীরা, এই পদযাত্রায় বাধা দিতে কিন্তু আসলে টিয়ার শেল নিক্ষেপ করা হয় এবং কাকরাইলে আসলে বর্তমান কি পরিস্থিতি জানতে চাচ্ছি। ঠিক এর আগের ঘন্টায় আমি যেমনটি বলেছিলাম, বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু লং মার্চ করে যমুনার উদ্দেশ্যে রওনা হয়েছিল একটি মিছিল নিয়ে। সেখান থেকে কিন্তু মিছিলটি যখন কাকরাইল মোড়ে এসে পৌঁছায়, সেখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী যারা ছিল, এপিবিএন ছিল, সেখানে বিজিবি সদস্যরা ছিল এবং পুলিশ বাহিনী ছিল, তাদের উপরে কিন্তু মিছিলটি প্রতিরোধ করতে তাদের উপরে কিন্তু টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। এতে আমরা দেখেছি বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে এবং তারা এরপর সেই মিছিলটি কাকরাইল যে মসজিদ ছিল, সেই মোড়ের মসজিদের এখানে রমনা পার্কের যে ঠিক অপোজিটে এখানে অবস্থান করছে এবং এখানে অবস্থান করেই কিন্তু তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে। তারা কিন্তু এখন যমুনা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে তাদের যেতে দেওয়া হচ্ছে না। তাদের কিন্তু এই কাকরাইলের মসজিদের এখানে তাদের রুখে দেওয়া হয়েছে পুলিশের যে ব্যারিকেড, তারা এখানে দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং বেশ কয়েকজন শিক্ষার্থী বসে রাস্তায় স্লোগান দিচ্ছে। কয়েকজন আহত অবস্থায় রাস্তায় আমরা কিন্তু শুয়ে পড়তে পর্যন্ত দেখেছি। তাদের যে দাবিগুলো ছিল মূলত তিনটি দাবি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে আবাসন ব্যবস্থা, মানে হলের যে ব্যবস্থা, তারা চায় যতদিন পর্যন্ত না হলের নির্মাণ কাজ সম্পন্ন হচ্ছে ততদিন পর্যন্ত এই আগামী কার্য দিবস থেকেই তাদের যেন 70% শিক্ষার্থীদের আবাসন ভাতা দেওয়া হয় এবং তাদের যে আরো দাবি ছিল অতি দ্রুত এই যে হলের যে নির্মাণ কাজ এটি যেন শেষ হয়। এই দাবিগুলোই নিয়ে মূলত কিন্তু তারা আজকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনামুখী হয়েছিল। যমুনামুখী তারা মূলত মিছিলটি গুলিস্তান হয়ে একবার গুলিস্তানে কিন্তু পুলিশ তাদের বাধা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সেই সময় তারা পুলিশের ব্যারিকেড অতিক্রম করে কিন্তু এই কাকরাইল পর্যন্ত যখন উপস্থিত হয় তখন এক ধরনের নিরাপত্তার কথা ভেবেই কিন্তু পুলিশ বাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনী যারা এখানে মোতায়েন আছে তারা কিন্তু তাদের সেখানে কাকরাইল মোড়ে কিন্তু তাদের মিছিলটি অবরোধ করে দেয় এবং তারা সেখানে এখন বর্তমানে এই কাকরাইল মোড়ে দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছে মিছিলে। কাকরাইল থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাজ্জাদ হোসেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলমকে হত্যার ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশ। তারা হলেন তামিম হাওলাদার, সম্রাট মল্লিক এবং পলাশ সর্দার। এদিকে ঢাকা মেডিকেলে নিহত শাহরিয়ার আলমের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। পরে বেলা ১২টার দিকে তার মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। সেখানে বাদ জোহর জানাজার পর শাহরিয়ারের মরদেহ সিরাজগঞ্জের বাড়িতে নেওয়া হবে। সেখানেই তার দাফন হবে বলে জানিয়েছে পরিবার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্র শাহরিয়ার স্যার এ.এফ. রহমান হল শাখা ছাত্রদলের নেতা ছিলেন। মঙ্গলবার রাত ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের পাশে মোটরসাইকেলে যাওয়ার সময় এক ব্যক্তির সঙ্গে শাহরিয়ারের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শাহরিয়ারকে ছুরিকাঘাত করে ওই ব্যক্তি পালিয়ে যায়। শাহরিয়ারকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে শাহবাগ থানায় ১০ থেকে ১২ জনকে আসামি করে হত্যা মামলা করেন নিহতের ভাই। হত্যার প্রতিবাদে উপাচার্য প্রক্টরের পদত্যাগ দাবি করে ক্যাম্পাসে বিক্ষোভ করছে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীরা। আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠনের সব ধরনের অনলাইন প্ল্যাটফর্ম বন্ধের উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে ওয়েবসাইট, ফেসবুক, ইউটিউব সহ সব সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্ট ব্লক করতে বিটিআরসিকে চিঠি পাঠানো হয়েছে। মঙ্গলবার এই সংক্রান্ত চিঠি দেয় জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি। এর আগে সোমবার গণহত্যার বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই দিনে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে নির্বাচন কমিশন। রাজনৈতিক দল হিসেবে ইসির নিবন্ধন ও প্রতীক ফেরত চেয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামের আপিল শুনানি শেষ। রায় ঘোষণার জন্য ১ জুন দিন ঠিক করেছে আপিল বিভাগ। দুপুরে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৪ বিচারপতির আপিল বেঞ্চ রায়ের তারিখ দেন। এর আগে মঙ্গলবার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে চলে শুনানি, যা বুধবার পর্যন্ত মুলতবি করা হয়। এর আগে ২০২৩ সালের ১৯ নভেম্বর আইনজীবীরা হাজির না হওয়ায় মামলাটি খারিজ করে দেয় আপিল বিভাগ। গত বছরের ২২ অক্টোবর জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করে আদেশ দিয়েছিলেন আপিল বিভাগ। সব ওষুধের দাম ওষুধ প্রশাসন নির্ধারণ করতে পারবে বলে হাইকোর্টের দেয়া রুল ঠিক ছিল বলে রায় দিয়েছে আপিল বিভাগ। সকালে এই আদেশ দেওয়া হয়। এর আগে এক রিট আবেদনের পর ২০২৪ সালের ২৯ এপ্রিল ইচ্ছেমতো ওষুধের মূল্য বৃদ্ধি ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয় হাইকোর্ট। ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক সহ সংশ্লিষ্ট সব দপ্তরের কর্মকর্তাদের আদেশ বাস্তবায়ন করতে বলা হয়। একই সঙ্গে অব্যাহতভাবে ওষুধের মূল্য বৃদ্ধি ঠেকাতে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল জারি করে আদালত। এছাড়াও বিদেশ থেকে আমদানি করা অনুমোদনহীন ওষুধ বিক্রি বন্ধের নির্দেশ দেওয়া হয়। চট্টগ্রাম বন্দর অর্থনীতির হৃৎপিণ্ড। একে বাদ দিয়ে অর্থনীতির নতুন পথ খোলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সকালে চট্টগ্রাম বন্দর পরিদর্শন শেষে মতবিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি। এই বন্দর সেরা হলেই দেশের অর্থনীতিও সেরা হবে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। সকাল ১০টার কিছু আগে চট্টগ্রামে পৌঁছান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বিমানবন্দর থেকে সরাসরি চট্টগ্রাম বন্দরে যান তিনি। ঘুরে দেখেন বন্দরের কার্যক্রম, মতবিনিময় করেন সংশ্লিষ্টদের সঙ্গে। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের নতুন অর্থনৈতিক ব্যবস্থায় হৃৎপিণ্ড চট্টগ্রাম সমুদ্র বন্দর। বলেন, বন্দর শক্তিশালী হলে দেশের অর্থনীতিও শক্তিশালী হবে। আমাদের চট্টগ্রাম বন্দরটা হলো বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। বাংলাদেশের অর্থনীতি যদি পাল্টাতে হয়, পাল্টাতে হবে, হয় অবকাশ নেই, আমাদেরকে পাল্টাতে হবে। কারণ চট্টগ্রাম বন্দর হলো ভরসা। এটাকে বাদ দিয়ে বাংলাদেশের অর্থনীতি নতুন কোনো পাতা, নতুন কোনো অধ্যায়ে প্রবেশ করার কোনো সুযোগ নেই। বিদেশিদের পরিচালনার মাধ্যমে কর্মদক্ষতা আরও বাড়ানো হবে। ভবিষ্যতে বিদেশেও বাংলাদেশের চাহিদা বাড়বে বলে মন্তব্য করেন অধ্যাপক ইউনূস। ইতিমধ্যে যারা তাদের সঙ্গে কাজ করলো, আমাদের লোকজন যারা কাজ করলো, তারা কিন্তু অভিজ্ঞ হতে আরম্ভ করেছে। এর পরবর্তী ৫ বছরে আমি একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি ৩১ সালে তারা কর্মক্ষম হয়ে যায়, চালু হয়ে যায় সবকিছু, আর ৫ বছর ৩৬ সালের মধ্যে
পৃথিবীর যত দেশের যত বন্দর তারা চালায়, এই সমস্ত টপ কোম্পানিগুলা, তাদের বহু জায়গাতে বাংলাদেশিরাই পরিচালনা করে। এরপর বেলা 11টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউস থেকে কালুরঘাটে কর্ণফুলী নদীর রেলসহ সড়ক সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। নতুন সেতুর কাজ 2029 সালের মধ্যে শেষ করে 2030 সালে চালু হওয়ার কথা রয়েছে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা চলতি মৌসুমে অর্ধেকে নামিয়ে আনতে প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসন বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এই নির্দেশ দেন। অধ্যাপক ইউনূস বলেন, অনেক রকম থিওরিটিক্যাল আলোচনা হয়েছে, এবার জলাবদ্ধতার সমস্যা থেকে চিরতরে বের হয়ে আসতে হবে, ক্রমান্বয়ে অবস্থার পরিবর্তন ঘটাতে হবে বলে মন্তব্য করেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, এবছর যেহেতু বর্ষা মৌসুম শুরু হয়েছে, তাই এবার সমস্যার পুরোপুরি সমাধান সম্ভব হবে না। জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে আরও সক্রিয় হতে তাগিদ দেন তিনি। বলেন, চট্টগ্রাম শহরের যে সক্ষমতা রয়েছে তা অন্য অনেক শহরের নেই, তাই চট্টগ্রামের সকল প্রতিষ্ঠানকে সক্রিয় হতে হবে এবং নাগরিক সমাজকে বলিষ্ঠ ভূমিকা রেখে নিজেদের সক্ষমতার প্রমাণ দিতে হবে। গত বছরের স্ট্যাটিস্টিক্সের থেকে এই বছরের স্ট্যাটিস্টিক্স অন্তত 50% কম হবে, তাহলে বোঝা যায় না কিছুটা কাজ হয়েছে। যা যত আইটেম আছে এবারে এই বছর এই জলাবদ্ধতার কারণে এই ঘটনা ঘটেছিল, গতবার এত অ্যাক্সিডেন্ট হয়েছে, এত মুখ হয়েছে, স্ট্যাটিস্টিক্স আমাদের কাছে আছে। এই বছরের যখন স্ট্যাটিস্টিক্স আমরা জমা করব, সেটা তুলনাগতভাবে আমরা কি দেখব, সেটাই আমরা এক্সপেকটেশন। আজকে যদি আমরা আলাপ করে যাই, সেটা আমরা লক্ষ্য করবো যে এটা হচ্ছে কিনা। না হলে বলবো যে এত পানি গেল, টাকা গেল, সব কিছু গেল, কাজ করল না। কাজ তো আমরা এই খালের দৈর্ঘ্য মাপও করবো না, গভীরতা মাপও করবো না, আমরা মাপবো মানুষের স্বস্তি কতটুকু এসছে, দুর্ভোগ কত লাঘব হলো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পঞ্চম সমাবর্তনে অংশ নিতে ক্যাম্পাসে হাজারো শিক্ষার্থীর উপস্থিতি। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী আলমগীর সবুজ। আলমগীর সবুজ, প্রধান উপদেষ্টা এরই মধ্যে সেখানে উপস্থিত হয়েছেন, সংবর্ধনা শুরু হয়েছে কিনা সেখান থেকে জানাবেন বিস্তারিত। দুপুর 1:45 দিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তার ক্যাম্পাস, আসলে এই ক্যাম্পাসে তিনি শিক্ষকতা করেছেন, এই উপজেলায় তিনি জন্মগ্রহণ করেছেন, হাটহাজারী উপজেলায় তিনি এই ক্যাম্পাসে প্রবেশ করেন দুপুর 1:45। এরপর তিনি সরাসরি যে সমাবর্তনের যে অনুষ্ঠান স্থল কেন্দ্রীয় খেলার মাঠে তিনি সেখানে চলে যান এবং মোটামুটি যে সমাবর্তন যে কার্যক্রম সেটা শুরু হয়েছে। এবং তিনি আসার আগে আসলে আধ ঘন্টা আগে থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিশ্চিদ্র নিরাপত্তায় ঢেকে ফেলেছে পুরো ক্যাম্পাস এবং মূল সড়ক থেকে ভেতরে গাড়ি ঢুকতে দিচ্ছে না। এবং আমরা দেখেছি সমাবর্তনে অংশগ্রহণ করতে আসা অনেকে আসলে এই কারণে স্বাভাবিকভাবেই কিছুটা বেকায়দায় পড়েছেন, তবে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি ছাড়াই খুব চমৎকারভাবে এখানে যে আজকের সমাবর্তন অনুষ্ঠান সেটা অনুষ্ঠিত হচ্ছে। আমরা দেখেছি ডক্টর ইউনূস ক্যাম্পাসে আসার আগে থেকে এখানে প্রচুর সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের তৎপরতা শুরু করে এবং আমরা আগে যেটা জানিয়েছিলাম গত রাত থেকে এখানে যারা সমাবর্তনে অংশ নিতে আসা শিক্ষার্থীরা এখানে গত রাত থেকে এখানে আসেন, তারা ক্যাম্পাসে জায়গা না পেয়ে রাস্তায় রাত পার করে এবং সকাল থেকে আমরা দেখেছি ক্যাম্পাস জুড়ে তাদের উচ্ছ্বাস আনন্দ ছিল এবং বিভিন্ন জেলা থেকে দেশের বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষার্থীরা এখানে তারা আনন্দ উপভোগ করে, তারা তাদের কুশল বিনিময় করে এবং ছবি উঠাতে আমরা দেখেছি তাদের যে শিক্ষার যেখানে তারা পড়ালেখা করেছে তাদের সে কক্ষে যেতে দেখেছি, যে হলে থাকতো সেই হলে যেতে আমরা দেখেছি এবং তারা অনেককে আমরা দেখেছি তাদের অভিভাবক বাবা মা সহ সবাইকে নিয়ে এসেছে এবং অনেকে আমরা দেখেছি তাদের সন্তানকে নিয়ে এসেছেন। মোটামুটি বলা চলে যে একটু মোটামুটি শুরু হয়েছে সমাবর্তনের মূল কার্যক্রম। একটু পরেই ডক্টর মোহাম্মদ ইউনূস আজকের প্রধান অতিথি তিনি বক্তব্য রাখবেন। আলমগীর সবুজ জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে দুর্নীতির মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সাথে তার আপিল গ্রহণ করে বিচারিক আদালতের নথি তলব করা হয়েছে। সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুদকের মামলায় জুবাইদা রহমানকে 3 বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত।
সকালে বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের হাইকোর্টের একক বেঞ্চ এই আদেশ দেন। এর আগে মঙ্গলবার জোবায়দা রহমানের 587 দিনের বিলম্ব মওকুফ করে আপিলের অনুমতি দেন হাইকোর্ট। মামলার আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে জামিন দিয়েছেন আদালত। 17 বছর পর দেশে ফিরে সম্প্রতি সাজার বিরুদ্ধে আপিল করেন জোবায়দা রহমান। 2007 সালে কাফরুল থানায় তারেক রহমান, তার স্ত্রী জোবায়দা রহমান ও জোবায়দা রহমানের মা সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে 4 কোটি 81 লাখ টাকার সম্পদের তথ্য গোপনের মামলা করে দুদক। 2023 সালে ঢাকা জজ আদালত তারেক রহমানের 9 বছর এবং জোবায়দা রহমানের 3 বছরের কারাদণ্ডের আদেশ দেন। গত বছরের 22 সেপ্টেম্বর তাদের সাজা স্থগিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনের দ্রুত শপথের দাবিতে নগর ভবনের সামনে বিক্ষোভ করেছেন তার সমর্থকরা। সকাল 9টা থেকে বেলা 11টা পর্যন্ত হয় এই বিক্ষোভ। ঢাকাবাসী ব্যানার নিয়ে বিক্ষোভে অংশ নেন ঢাকা দক্ষিণ সিটির বাসিন্দা ও সমর্থকেরা। জানান, ঢাকা দক্ষিণে মেয়র না থাকায় নানা সমস্যা দেখা দিয়েছে। পানি, সড়ক সহ বিভিন্ন সমস্যার সমাধান পাওয়া যাচ্ছে না। তাই সময় মতো নাগরিক সেবা পেতে দ্রুত ইশরাক হোসেনের দায়িত্ব গ্রহণের ব্যবস্থা নেওয়ার দাবি জানান বিক্ষোভকারীরা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 2020 সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে 27 মার্চ বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করে আদালত। ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম এই আদেশ দেন। জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক ভাইকে নগর পিতা হিসেবে এলাকাবাসী মেনে নিয়েছে। এই রোডগুলো উন্নয়নের মূলক কাজ করতে হলে সিটি কর্পোরেশনের ইঞ্জিনিয়ার ইশরাক মেয়র সব শপথ নিলে দেখা যায় যে অনেকগুলো কাজ করতে পারবো। আমাদের যত সমস্যা আছে সব উনি সমাধান করে দিবে, এটা আমাদের বিশ্বাস, কারণ উনি জনতার মেয়র। সিটি কর্পোরেশন যতগুলো ওয়ার্ড আছে, যেসব মানুষেরা নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে, তারা যেন সুস্পষ্ট নাগরিক সেবাটা পায়, তাকে সেটা এনশিওর করার জন্য তাকে অবশ্যই শপথ করাতে হবে। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো যা থাকছে: আইএমএফ এর ঋণের চতুর্থ এবং পঞ্চম কিস্তি ছাড়ের ঘোষণা বিকেলে। $130 কোটি পেতে যাচ্ছে বাংলাদেশ। নিখোঁজের একদিন পর আশুলিয়ার পুকুরে মিলল 2 শিশুর মরদেহ। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ। জাতীয় রাজস্ব বোর্ডকে ভেঙে 2 ভাগ করার প্রতিবাদে 3 ঘন্টার কলম বিরতি পালন করেছেন এনবিআর এর কর্মকর্তা কর্মচারীরা। এনবিআর ঐক্য পরিষদ ব্যানারে সকাল 10টায় শুরু হয় এই কর্মসূচি। কর্মবিরতির কারণে সকালে সেবা নিতে এসে ফিরে যান সেবা প্রত্যাশীরা। এনবিআর এর কর্মকর্তা কর্মচারীরা জানান, ইউনিটি কাউন্সিল অধ্যাদেশ বাতিলের দাবি তাদের। অভিযোগ করেন, এনবিআর সংস্কার কমিটির প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করা হয়নি। ইউনিটির সঙ্গে কমিটির আলোচনাও অধ্যাদেশে প্রতিফলিত হয়নি বলে অভিযোগ তাদের। দাবি আদায় না হলে 3 দিন পর্যন্ত এই কলম বিরতি চলবে বলেও জানান কর্মকর্তা কর্মচারীরা। এর আগে সোমবার রাতে আইএমএফ এর শর্ত পূরণ ও সংস্কারের অংশ হিসেবে এনবিআরকে 2 ভাগ করে অধ্যাদেশ জারি করা হয়। 9টা থেকে 5টা পর্যন্ত অফিসেই থাকবো। শুধু আমরা 10টা থেকে 1টা পর্যন্ত কলম বিরতি থাকবো, অফিসেই থাকবো, ডেস্কেই থাকবো, কিন্তু ওই সময় আমরা কলম দিয়ে কোনো কাজ করব না। আবার 1টার পর থেকে 5টা পর্যন্ত আমরা আমাদের স্বাভাবিক যে কার্যক্রম সেগুলো আমরা। কয়েক মাস ধরেই দেশের সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কম, ফলে শাকসবজি ও মশলা জাতীয় কিছু পণ্যের দাম কম ছিল। তবে সেবা ও আমদানি খাতে এর নেতিবাচক প্রভাব পড়েছে। বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত যে মূল্যস্ফীতি হয়েছে তার অর্ধেকের বেশি হয়েছে মাছ, মাংস, ভোজ্য তেল, ডিম ও জ্বালানির মতো প্রধান কিছু পণ্যের দাম বাড়ার কারণে। যদিও এ সময় সার্বিকভাবে খাদ্যপণ্যের দাম কিছুটা সহনীয় ছিল, তবে আমদানি নির্ভর খাদ্য ছাড়া অন্য সব পণ্য এবং বাস ভাড়া, চিকিৎসা ও শিক্ষার মতো সেবা খাতে ব্যয় বেড়েছে। এর সাথে মূল্যস্ফীতি বেড়েছে সেবা খাতেও। প্রতিবেদনে আরও বলা হয়, মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি কিছুটা কমায় সাময়িক স্বস্তি থাকলেও দীর্ঘমেয়াদী ঝুঁকি রয়ে গেছে। বিশেষ করে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি এখনো চাপে রেখেছে ভোক্তাদের। আগামী মাসে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর ঋণের চতুর্থ এবং পঞ্চম কিস্তির $130 কোটি পেতে যাচ্ছে বাংলাদেশ। এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বিকেলে।
শর্ত অনুযায়ী ডলারের বিনিময় হার আরও নমনীয় করে ঋণ নিচ্ছে বাংলাদেশ। ঋণ ছাড় সংক্রান্ত চূড়ান্ত চুক্তির বিষয়টি বাংলাদেশ ব্যাংকে সংবাদ সম্মেলনে জানানো হবে। এতে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন। ডলারের বিনিময় হার বাজার ভিত্তিক করার বিষয়ে মতবিরোধ থাকায় এতদিন ঋণের কিস্তি আটকে ছিল। দীর্ঘদিনের মতপার্থক্য অবসানের পর আইএমএফ ঋণ ছাড়ে রাজি হয়েছে। কয়েক দফা এখানে এসে বাংলাদেশ ব্যাংক, তারপর অর্থ মন্ত্রণালয়, এনবিআর সহ বিভিন্ন স্টেকের সাথে তারা কথা বলেছে এবং তাদের যে সকল শর্ত ছিল সেগুলো আবার তাদের কাছে খোলাসা করেছে। এই ব্যাপারে দীর্ঘ আলাপ আলোচনার পরে ধারণা করা হচ্ছে যে আইএমএফ ঋণ প্রদানের ক্ষেত্রে যে অচলায়তন ছিল এটার অবসান ঘটবে। নিখোঁজের একদিন পর আশুলিয়ার একটি পুকুরে মিলল 2 শিশুর মরদেহ। পুলিশ বলছে ময়নাতদন্ত প্রতিবেদনের পর জানা যাবে মৃত্যুর প্রকৃত কারণ। পরিবারের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ। আশুলিয়ার পলাশবাড়ির একটি পুকুরে বুধবার সকালে 2 শিশুর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে জরুরি সেবা নম্বর 999-এ ফোন করে পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। ফজরের নামাজের পর আমি পড়তেছিলাম, তখন দেখি 2টা লাশ এখানে ভাসে আছে। আমাদের বাড়িটা ডাক দিয়ে আমাকে দেখাইলো। 999-এ আমি কল দিছি। কল দেওয়ার পরে ওনারা নিউজটা নিয়েছে। নিউজ নেওয়ার পর উনি আবার আমার আশুলিয়া থানার সাথে অ্যাটাচ করাই দিয়েছে। আমি ওখানে কল দিলাম, ওখান থেকে বললো যে আমরা যাইতে আছি। মরদেহ উদ্ধারের খবরে ঘটনাস্থলে ছুটে আসেন নিহত ওই 2 শিশুর স্বজনেরা। তাদের দাবি মঙ্গলবার বিকেলে বাসা থেকে বের হওয়ার পর অনেক খোঁজাখুঁজির পরও পাওয়া যায়নি। একটা মহিলা আইলো, এসে বলতেছে কি কামাল গেটের ওখানে 2টা বাচ্চা পড়ে রয়েছে। পরে শুনে মনে করেন ওই দৌড়বারে গেলাম। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এটা মনে হচ্ছে যে এটাকে ড্রাউনিংই বলা যায়, কারণ আমাদের সুরতহাল করাকালীন সময় তাদের বডিতে কোনো আঘাতের চিহ্ন পাইনি। তারপরও এটার প্রকৃত ঘটনা জানার জন্য এবং সঠিক ইতিহাসটা জানার জন্য আমাদের পোস্টমর্টম পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই সংক্রান্তে এখন পর্যন্ত কেউ আমাদের কাছে কোনো অভিযোগ করেনি। আমরা যে অভিযোগ পাবো সেটার উপর ভিত্তি করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহত মানিক ও লিমন পরিবারের সাথে আশুলিয়ার বাইপাইলে বসবাস করত। স্থানীয় একটি মাদ্রাসায় প্রথম শ্রেণীতে পড়াশোনা করত 2 শিশু। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গাজীপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহিদা আক্তার জসুদাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের 4, 5, 6 এবং 6 নম্বর ওয়ার্ডের মহিলা মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেন। মঙ্গলবার রাত 2টার দিকে জয়দেবপুরের উত্তর ছায়াবিথি এলাকায় ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায় গ্রেফতার শাহিদা আক্তার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একটি শিশু হত্যা মামলার আসামি। এছাড়া গার্মেন্টসে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি, কারখানা ভাঙচুর এবং শ্রমিকদেরকে উস্কানি দেওয়ার সাথে তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। মে মাস তাপপ্রবাহ, বজ্রবৃষ্টি এবং ঘূর্ণিঝড়ের মাস। এই সময়ে প্রাকৃতিক দুর্যোগ ও প্রাণহানির ঘটনাও বেশি হয়। আবহাওয়া অধিদপ্তর বলছে এপ্রিল থেকে জুন কর্কট ক্রান্তি রেখার আশপাশের তাপ তীব্র থাকে, তাই বজ্রপাত এবং ঘূর্ণিঝড়ের প্রবণতা বাড়ে। গেল 5 বছরে 5টি ঘূর্ণিঝড় হয়েছে এ মাসে। এবারও 23 মে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে। মে মাসে সূর্যের উত্তরায়ণ ঘটে। সূর্য মাথার উপরে থাকে মার্চ থেকে জুন পর্যন্ত। আফ্রিকা, সৌদি আরব, ভারতের মরু অঞ্চলের সমান্তরালে বাংলাদেশের মধ্যাঞ্চলের ওপর দিয়ে গেছে কর্কট ক্রান্তি রেখা, তাই এই রেখার আশেপাশে এলাকায় সূর্যের তাপ প্রখর হয়। এপ্রিল মেতে ভারতের পশ্চিমবঙ্গ, বিহার, উত্তর ও মধ্যপ্রদেশ থেকে বয়ে আসে শুষ্ক বাতাস। এ প্রবেশ মুখেই পড়ে চুয়াডাঙ্গা, ফরিদপুর, কুষ্টিয়া সহ দেশের উত্তর মধ্যাঞ্চল। এই লু হাওয়ার সঙ্গে তাপমাত্রার ঊর্ধ্বগতি পরিস্থিতি করে তোলে ভয়াবহ। তাই এ সময় পারদ উঠে যায় 40 ডিগ্রি সেলসিয়াসের ওপর। এবছরও সারা দেশেই চরম ভাবাপন্ন হয়ে আছে আবহাওয়া। পশ্চিম দিক থেকে আসা লু হাওয়া, স্থানীয়ভাবে ভৌগোলিক অবস্থান, কর্কট ক্রান্তি রেখার অবস্থান, তাছাড়া সূর্যের আলোর প্রখর প্রাপ্যতা এবং সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্যের ব্যবধান, জলীয়বাষ্পের আধিক্য এবং বায়ুর গতিবেগ যদি কম থাকে তাহলে এই অঞ্চলে এই যে চরম ভাবাপন্ন তাপমাত্রা সেটি অসহনীয় হয়ে ওঠে। মে মাসে হানা দেয় ঘূর্ণিঝড়। 2019 সালে 6 বছরে ঘূর্ণিঝড় ফণী, আমফান, ইয়াস, মোখা ও রেমাল আঘাত হানে। এবছরেও মে মাসের শেষে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে।
নিম্নচাপ তৈরি না হওয়া পর্যন্ত সেটি ঘূর্ণিঝড়ের রূপ নেবে কিনা তা বলা উচিত হবে না বলে আমরা মনে করি, কারণ অনেক সময় নিম্নচাপ তৈরি হয়েই আবার তার ইন্টেন্সিফিকেশনের সমাপ্তি ঘটাতে পারে। তবে আমরা আশঙ্কা করছি যে এই ধরনের সিস্টেমের একটু তীব্রতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি ঘূর্ণিঝড়ের রূপ নেয় তখন এটির নাম হবে শক্তি। জাতিসংঘের তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর বজ্রপাতে গড়ে ৩০০ মানুষ মারা যায়। তাই বজ্রঝড়ের শুরুতেই খোলা স্থান ত্যাগ করে নিরাপদ আশ্রয় নেবার পরামর্শ আবহাওয়া অধিদপ্তরের। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাহিদ হাসান, আফসানা মিমি, অপি করিম, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, তারিক আনাম, ইন্তেখাব দিনার, আজাদ আবুল কালামের মতো জনপ্রিয় অভিনেতাদের সিনেমা উৎসব মুক্তি পেতে যাচ্ছে কোরবানির ঈদে। মঙ্গলবার রাজধানীর গুলশানে তারকাদের উপস্থিতিতে সিনেমাটির পোস্টার উন্মোচন অনুষ্ঠানে এই তথ্য জানান নির্মাতা তানিম নূর। রাজধানীর গুলশানে শুটিং ক্লাবে উৎসবের আমেজে ঘোষণা করা হলো উৎসব সিনেমার মুক্তির সময়। রঙিন মুখোশের আড়ালে বসে থাকেন খ্যাতনামা তারকারা। একে একে তারকাদের মুখোশ উন্মোচন করেন পরিচালক তানিম নূর। ৯০ দশকে বাংলা চলচ্চিত্রে যে আকর্ষণ ছিল, দর্শকরা উৎসব ছবির মধ্য দিয়ে খুঁজে পাবেন সেই অনুভূতি। আপনাকে এই সিনেমাটা করতে হবে, আপনি আর জাহিদ ভাই। আমি তো শুনে ৩ লাখ, আমি আর জাহিদ ভাই। আচ্ছা আচ্ছা, তো মানে ওর ভাবনাটা ছিল যে 90s এর সময়টাকে ফেরত নিয়ে আসতে চায়। আমরা সাধারণত এখন নাটক কি করি, একজন সেন্ট্রাল ক্যারেক্টার থাকে, আরেকজন থাকে বা থাকে না, বা ফিল্মে একজন দুজন এরকম থাকে। অনেক সময় তো মা বাবাও থাকে না, সবকিছু মিলে 1 ম্যান শো, হাফ ম্যান শো, 2 ম্যান শো এগুলো হয়। এই ছবিতে সবাই মিলে কাজ করেছি। এই প্রজন্মের অনেকে তো দেখেই নি আমাদেরকে, আমাদের কাজও অনেকে দেখেনি। তো এই প্রজন্মকেও যদি একটু বোঝাতে চাই যে না, আমরাও কখনো ছিলাম। একসাথে কয়টা সিনেমা আপনারা শুট করছেন? আমি কেন একটাই উৎসব? তারপরে না, প্রত্যেকে তো আলাদা আলাদা লিড, এরা সবাই তো সেন্ট্রাল ক্যারেক্টার হিসেবে যার যা আলাদা করে সব কাজ আছে, একসাথে এতগুলো মানুষ। ৯০ দশকের পারিবারিক নাটক সিনেমার স্মৃতিকে ঘিরেই উৎসব নির্মাণের অনুপ্রেরণা পেয়েছেন পরিচালক তানিম নূর। দর্শকদের উদ্দেশ্যে তার বার্তা, পরিবার ছাড়া এই সিনেমা দেখা নিষেধ। এই ছবি যখন মুক্তি পাবে এবং দর্শক দেখবে, তাদের মধ্যেও এই আমরা যে সবাই একসাথে থাকার যে আনন্দ, একসাথে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার যে খুশি, সেটা যেন সবাই ফিল করে। সিনেমাটির চিত্রগ্রাহকের দায়িত্বে ছিলেন রাশেদ জামান। প্রবীণদের ভিড়ে আছেন 2 তরুণ অভিনেতা সাদিয়া আয়মান ও সুনেরা বিনতে কামাল। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ।